তোমরা দেখছো যে ফর্মুলায় আমরা ব্রড সেন্স এন্ড ন্যারো সেন্স দুই ধরনের হেরিটেবিলিটি এস্টিমেট করে থাকি। স্পেসিফিক আমরা ন্যারো সেন্স হেরিটেবিলিটি এস্টিমেট করি, কারণ আমরা জানি ন্যারো সেন্সের যে অ্যাডিটিভ জেনেটিক ভেরিয়েশনটা আছে, সেই অ্যাডিটিভ জেনেটিক ভেরিয়েশনটা হলো মেইনলি ট্রান্সমিট ফ্রম অ্যানসেস্টর টু প্যারেন্টস অর ফ্রম ওয়ান জেনারেশন টু সেকেন্ড জেনারেশন। এই জন্য আমরা বলে থাকি যে অ্যাডিটিভ জেনেটিক ভ্যালুটাই হলো কোন একটা ট্রেইটের এগেইনস্টে ওই ইন্ডিভিজুয়ালের ব্রিডিং ভ্যালু অর জেনেটিক ম্যারিজ অর জেনেটিক ওথ। দেখো এখন আমরা তোমরা স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের আন্ডারে স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম একটা কোর্স কমপ্লিট করছো না ফ্রম ইকোনমিক্স ডিপার্টমেন্ট? জি স্যার। ওকে গুড। ওখানে তোমরা হাউ টু ক্যালকুলেট মিন, মিডিয়ান, মোড, সামেশন, ভ্যারিয়েন্স তোমরা শিখছো না? জি স্যার। ওকে, তাহলে আমাদের এইগুলা আমি স্কিপ করে চলে যাব। তোমরা এইগুলা ক্যালকুলেশন যেহেতু শিখছো, আমরা সেই ভ্যারিয়েন্স কম্পোনেন্ট থেকে ভ্যারিয়েন্স ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কিভাবে হেরিটেবিলিটি ক্যালকুলেশন করতে পারি সেইগুলো আমরা শিখবো আসলে মেইনলি। দেখো আমি তোমাদের যে স্লাইডটা এখন শো করছি স্ট্যাটিস্টিক্যাল সিম্বল, আমাদের এই সিম্বল উইথ মিনিং গুলা একটু জানতে হবে। আমাদের যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব তখন আমাদের এই সিম্বল উইথ মিনিংটা হেল্প করবে। এই জন্য আমরা এই ধরনের কিছু যেগুলো খুবই ইম্পর্টেন্ট সিম্বল ফর ক্যালকুলেশন অফ হেরিটেবিলিটি প্রবলেম, সেই সিম্বলগুলো মেইনলি আমি তোমাদের এখানে রিপ্রেজেন্ট করছি। এখন তোমরা সবাই খাতায় এই স্লাইডের কন্টেন্টগুলো লিখে নিবা যেন সবসময় মনে থাকে। দেখো আমরা প্রথম থেকে যদি আসি, যে সিম্বল x subscript I or y subscript I know you already introduced or well known about this symbol or lettering. দেখো xi or yi means the ith observation. That means এখানে যদি তুমি xi এর পরিবর্তে I indicates 1 2 3 up to n, যদি তুমি 1 2 3 লেখো সেক্ষেত্রে x1 যদি থাকে সেক্ষেত্রে আমরা বলবো ফার্স্ট অবজারভেশন, যদি x2 থাকে তখন আমরা বলবো সেকেন্ড অবজারভেশন। এই আলামিন, এই যে তোমার শুভ স্যার আছে না নিউট্রিশনের, দোতলায় বসে, স্যার যদি থাকে স্যারের চেম্বারে যা বলবা রফিক স্যারের চেকটা দিতে, বললে বুঝবে, যদি থাকে আর না থাকলে তো নাই। ওকে দেখো যদি x i এর পরিবর্তে 1 থাকতো তাহলে আমরা ফার্স্ট অবজারভেশন বলতাম, x2 থাকলে সেকেন্ড অবজারভেশন, x3 থাকলে থার্ড অবজারভেশন, x এর থার্ড অবজারভেশন। যদি y এর পরিবর্তে y1 y2 থাকে তাহলে আমরা ফার্স্ট সেকেন্ড এন্ড সো অন অবজারভেশন বলবো। এখন নিচের সিম্বলে আমি যেটা দিয়ে দিছি x1 y1, what does it means? পরে 3 নাম্বার যেটা দেখো আমরা একটা ইকুয়েশন দিছি y dot is equal to summation of subscript I and yi. What does it indicates? বা এরকম ভ্যালু থাকলে, এরকম ফর্মুলা থাকলে আমরা কি বুঝি? দেখো বুঝবো যে y এর আন্ডারে যতগুলো অবজারভেশন আছে, y এর yi means 1 2 3 যেটা আমি বললাম, y এর আন্ডারে যতগুলো অবজারভেশন আছে তার যোগফল, সামেশন মানে যোগফল তোমরা জানো, সেটি আমরা লিখে নিয়েছি যে the sum of observation y1 plus y2 plus y3 dot 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 up to n পর্যন্ত।
এইভাবে আমরা এই ধরনের ফর্মুলা থাকলে তার মিনিংটা বুঝবো এবং সেইভাবে মিনিং অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব। পরের সিম্বলটা যেটা দেওয়া আছে y সাবস্ক্রিপ্ট i j k, i j k, এখানে যে কোনো লেটারিং ইউজ করা যায় বাট সিরিয়ালি। ধরো তুমি i j k এর পরিবর্তে m n l ব্যবহার করতে পারতা বা m n o সিরিয়ালি যাবা, যে এখান থেকে শুরু করবা লেটারিং সিরিয়াল a b c ইউজ করতে পারতা। যে কোনো ধরনের লেটারিং তুমি ইউজ করতে পারো বাট সিরিয়ালি হবে। এই ধরনের সিম্বল থেকে আমরা কি বুঝবো দেখো, যা কেদ অবজারভেশন ইন দা আই এন্ড জেড ক্লাসিফিকেশন, তার মানে কে নাম্বার অবজারভেশনটা আসবে হলো আই এবং জে নাম্বার ক্লাসিফিকেশনের মাধ্যমে বা অবজারভেশনের মাধ্যমে। সেটা যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে কে যদি একটা প্রোজেনি হয় তাহলে কে প্রোজেনিটা আসবে হলো আই এবং জে প্যারেন্টস এর ম্যাটিং এর ফলে। দ্যাট মিন্স kth progeny produced from the ith shire and jade dam। অথবা তুমি এভাবে লিখতে পারো, যেটা আমি সরাসরি লিখে দিছি, the kth progeny of the ith shire mated to the jade dam। দ্যাট মিন্স সর্বশেষ যে লেটারিংটা থাকবে সেই জিনিসটা প্রডিউস হবে তার আগের দুইটা লেটারিং এর মাধ্যমে। জিনিসটার মিনিং হলো এইটা বোঝায়। বোঝা গেল? ওকে, এরপরে যে সিম্বল গুলো দেওয়া আছে দেখো খুবই সিম্পল। সব সময় কি আই হচ্ছে সায়ার হবে আর জেই হচ্ছে ড্যাম হবে এরকম? হ্যাঁ, যে লেটারিংটা আগে থাকবে ওয়াই এর পরে সেটা হলো সায়ার। মানে আই আর জেই যে থাকবে এমন না। ধরো এম এন ও হইতে পারে, তখন দ্যাট মিন্স ও প্রোজেনি প্রডিউস ফ্রম এম সায়ার এন্ড এন ড্যাম। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো ভিএআর, আমরা এই ভার্ব দিয়ে বুঝবো ভ্যারিয়েন্স, জাস্ট অ্যাব্রিভিয়েশন এন্ড ইলাবোরেশন। ডিএফ তোমরা অলরেডি জানো, ডিগ্রিজ অফ ফ্রিডম, যখন স্ট্যাটিস্টিক্স ক্লাস করছো অথবা লেভেল 2 সেমিস্টার 1 তোমরা কাই স্কয়ার প্রবলেম সলভ করছো, মনে আছে নাকি দেখো? আমি পড়েছিলাম মনে হয় নাকি কাই স্কয়ার টেস্ট। ওখানে দেখো তোমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এরপরে দেখো যে পরের অ্যাব্রিভিয়েশন গুলা তোমাদের কাছে একদম নতুন। এস এস দ্বারা আমরা কি বুঝবো? সাম অফ স্কয়ার। এস এস ইন্ডিকেটস সাম অফ স্কয়ার, এম এস ইন্ডিকেট মিন স্কয়ার। তোমরা এগুলো স্ট্যাটিস্টিক্সে শিখছো যখন অ্যানোভা টেবিল তৈরি করছো। তোমরা অ্যানোভা টেবিল তৈরি করা শিখছিলে না স্ট্যাটিস্টিক্সে? অ্যানোভা, অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স টেবিল। জি স্যার। ওকে, গুড। সেখানে তোমরা এই সিম্বলগুলো পাইছো ডেফিনেটলি। এস এস সাম অফ স্কয়ার, এম এস মিন স্কয়ার, ইএমএস এস্টিমেটেড মিন স্কয়ার, estimated mean square, GE means grand total, CF or CE means correction factor or correction term, CF or CT correction factor or correction term। এই সিম্বল উইথ মিনিং গুলা আমাদের আমরা যখন ক্যালকুলেশন করতে যাব হেরিটেবিলিটি ফ্রম এ লট অফ প্রোজেনি অর শায়ার প্যারেন্টস এর ডাটা থেকে, তখন আমাদের এই মিনিং গুলার মাধ্যমে আমরা মেইনলি প্রবলেম গুলো সলভ করব। দেখো তোমাদের সামনে আমি এখন প্রবলেম নাম্বার 1 অথবা এক্সাম্পল 1 আমরা শো করছি। আমরা এই প্রবলেমটা সলভ করব। এই প্রবলেম খাতায় উঠানোর আগে তোমরা তোমাদের খাতায় লেখো যে আমরা এখন কোন ধরনের
কোন ধরনের মডেল অথবা কোন ধরনের প্রবলেমের অঙ্ক সলভ করব। আমরা সাধারণত এখানে দুই ধরনের প্রবলেম সলভ করব। টাইপ দেখো যে equal number of progeny per Shire group, দেখো equal number of progeny per Shire group, একটা বুলেট পয়েন্ট দিয়ে লেখো যদি প্রবলেমটা এমন হয় যে টাইপ অফ প্রবলেম লেখো, টাইপ অফ প্রবলেম নিয়ে কোলন দিয়ে লেখো যে ইকুয়াল নাম্বার অফ প্রোজেনি পার শায়ার গ্রুপ। প্রত্যেকটা শায়ারের আন্ডারে যদি একই ধরনের বা সমান সংখ্যক প্রোজেনি থাকে সেই ক্ষেত্রে আমরা প্রবলেমগুলা কিভাবে সলভ করব। ইকুয়াল নাম্বার অফ প্রোজেনি পার শায়ার গ্রুপ। শায়ার মানে কি বোঝো তো? ব্রিডিং মেলকে আমরা শায়ার বলি আর ব্রিডিং ফিমেলকে আমরা ড্যাম বলি। এটা হলো ব্রিডিং এর ভাষায় বাবাকে শায়ার বলে, মাকে ড্যাম বলে। ইকুয়াল নাম্বার অফ প্রোজেনি পার শায়ার গ্রুপ যে লিখছো এই নিচে লেখো একটা ক্লজ লেখো যে ইজ শায়ার মানে প্রত্যেক ইএসসিএইচ ইচ শায়ার is mated with each shire is mated with several dams. Each shire is mated with several dams each shire is mated with several dams and each dam produces one progeny. তাহলে কি লিখলা কেউ একজন বলো তো? Sir, type of problem. Equal number of progeny per shire group. Colon. Each shire is mated with several dams, favorable dams, and each dam produces one progeny. সবাই তাই লিখছো? স্যার এখানে তো ক্লাসের মতো রেসপন্স করা যায় নাকি? স্যার মোবাইলে আনমিউট কে মিউট করে নিতে হবে, অনেক প্রবলেম, রেসপন্স করায় অনেক প্রবলেম, আমরা সেটা বুঝতে পারি, বুঝতে পারছো? এই জন্য ধরো জানি সবার সাউন্ড শোনা যাবে না, দু একজন বুঝলে আমরা হয়তো ধরে নিতে পারি হাইপোথিসিস যে all other students get this point, understand this point. তারপরে লেখো ফুল স্টপের পরে লেখো the measurement is taken on the progeny data, অথবা the measurement is taken on the progeny. এই যে শায়ার গুলা ড্যামের সাথে ম্যাচ করবে, একটা শায়ার অনেকগুলা ড্যামের সাথে ম্যাচ করতে পারে এবং প্রত্যেকটা ম্যাটিং এর ফলে একটা করে বাচ্চা প্রডিউস হবে। সেই যে প্রোজেনি গুলা প্রডিউস হলো, আমরা সেই প্রোজেনি ডাটা থেকে প্যারেন্টস পপুলেশনের হেরিটেবিলিটি ক্যালকুলেশন করব। either shire population, either dam population or combined of shire and dam population এর আমরা হেরিটেবিলিটি ক্যালকুলেট করব। আমরা ওয়ান বাই ওয়ান প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা শায়ার পপুলেশনের বের করা শিখবো, ড্যাম পপুলেশনের বের করা শিখবো, অথবা দুইটার কম্বিনেশনের মাধ্যমেও বের করা শিখবো। দেখো এই ধাঁচেরই
এই সাসেরই তোমাদের একটা প্রবলেম নাম্বার 1 যে অঙ্কের যে ক্লজ দেওয়া আছে সেই ক্লজটা তোমরা লেখো যে প্রবলেম নাম্বার 1 অথবা প্রবলেম নাম্বার 1ই লেখো, যে এখানে কি দেওয়া আছে ডাটাটা আগে উঠাও, তারপরে আমি তোমাদের বোঝাচ্ছি। তোমরা হলো টোটাল টেবিলটা যে এখানে দেওয়া আছে টোটাল জিনিসটাই উঠাও। হ্যাঁ, তোমাদের 5 মিনিট সময় দিলাম এই টোটাল প্রবলেমটা উঠানোর জন্য। ধরো এখন আমার ঘড়িতে বাজে হলো 11টা 1, আমি 11টা 6-এ আবার তোমাদের আমি আবার ব্যাক করব। তোমাদের এই 6 মিনিট সময় দিলাম এই ডাটাটা উঠানোর জন্য। বুঝতে পারছো? নিচে যে লেখা আছে এস্টিমেট দ্য হেরিটেবিলিটি অফ 8 উইকস বডি ওয়েট ইউজিং ইন্ট্রা ক্লাস কোরিলেশন মেথড, এই পর্যন্ত উঠাবা। এবং এই যে আমার মাউসের যে কার্সার তোমরা দেখতে পাচ্ছ, এই যে 717 লাস্টের রোতে 732, 603, 648, 690 এর নিচে যেন একটা রো করা যায়, সেই রো এর জায়গাটা লিখে তোমরা এস্টিমেট দ্য হেরিটেবিলিটি ওই লাইনটা লিখবা। বোঝা গেল? তোমরা ডাটাটা খাতা উঠাইতে থাকো এবং ক্যালকুলেটর হাতের কাছে না থাকলে নিয়ে আসো। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসবো। আচ্ছা দেখো, এখানে দেওয়া আছে 5 চিকেন শায়ার্স ওয়ার ম্যাটেড টু 8 ড্যামস। আমরা যেটা শিখছিলাম যে ই শায়ার ম্যাটেড টু সেভারাল ড্যামস, সেরকমই একটা জিনিস যে 5 চিকেন শায়ার্স ওয়ার ম্যাটেড টু 8 ড্যামস। Each matting produced 1 progeny per dam or dash progeny per shire. এখানে দেখো একটা চিকেনের যে শায়ার তাকে আমরা কক বলতে পারি, শায়ারও বলতে পারি। একটা চিকেন শায়ার 8টা ড্যামের সাথে ম্যাট করছে, প্রত্যেকটা ম্যাটিং এর ফলে একটা করে প্রোজেনি প্রডিউস হয়েছে। তাহলে প্রত্যেকটা শায়ারের আন্ডারে কতগুলো করে প্রোজেনি আছে? 8টা করে। আমি যেখানে ওই যে ড্যাশ দিয়ে রাখছি যে 1 প্রোজেনি পার ড্যাম অর ড্যাশ প্রোজেনি পার শায়ার, তাহলে ওখানে কত হবে? 8 প্রোজেনি পার শায়ার। যারা লিখতে পারোনি তারা এখন লিখে নাও। 8 উইক বডি ওয়েটস ইন গ্রাম আর অ্যাজ ফলোস। মানে হলো এই যে ডাটাগুলো দেওয়া আছে, ধরো এ নাম্বার শায়ার 8টা ড্যামের সাথে ম্যাচ করে 8টা প্রোজেনি প্রডিউস করছে। এই প্রোজেনি গুলার 8 সপ্তাহ বয়সের বডি ওয়েট দেওয়া আছে। 8 সপ্তাহ বয়সের কোন প্রোজেনির বডি ওয়েট দেওয়া আছে, ধরো 687, 691, 793, এগুলো হলো তার প্রত্যেকটি প্রোজেনির 8 সপ্তাহ বয়সের বডি ওয়েট। বোঝা গেল? এখন আমরা এই প্রোজেনি গুলার বডি ওয়েটের ডাটা ব্যবহার করে আমরা এই শায়ার যে পপুলেশন আছে, শায়ার পপুলেশন, সেই এ বি সি ডি এই শায়ার যে পপুলেশন আছে, এই শায়ার পপুলেশনের হেরিটেবিলিটি ক্যালকুলেশন করব। তোমরা বলো তো, যেহেতু তোমরা থিওরি ক্লাস করছো, a population parameter not a individual parameter। হ্যাঁ, কথাটা মনে রাখবা। আমরা জানি হলো রিপিটেবিলিটি হলো ইন্ডিভিজুয়াল প্যারামিটার, কোন একটা ইন্ডিভিজুয়ালের উপর বের করে ওই পপুলেশনের উপর ডিসিশন নেবে। আর হেরিটেবিলিটি অলওয়েজ পপুলেশন প্যারামিটার। বুঝা গেল? হ্যালো স্যার, মধ্যে তেমন শুনতে পাওয়া যায়নি। মাঝখানে আমি কিছু বলিনি। হেরিটেবিলিটি is a population parameter
নট ইন্ডিভিজুয়াল প্যারামিটার। হেরিটেবিলিটি সবসময় একটা পপুলেশনের ডাটা রেজাল্ট বের হবে, একটা ইন্ডিভিজুয়াল অ্যানিমেলে বের হবে না। বুঝতে পারছো? এই যে দেখো এখানে এই যে প্রোজেনি গুলার ডাটা আমরা বলছিলাম যে দ্য মেজারমেন্ট ইজ টেকেন অন দ্য প্রোজেনি। আমরা সেই প্রোজেনি গুলার ডাটা ব্যবহার করে এই 5টা শায়ারের আন্ডারে 40টা যে প্রোজেনি আছে সেই প্রোজেনি গুলার ডাটা ব্যবহার করে এই যে 5টা শায়ার, এই শায়ার পপুলেশনের আমরা হেরিটেবিলিটি ক্যালকুলেশন করব। নিচে আমরা কোন মেথডে করব সেটা বলে দিচ্ছি যে এস্টিমেট দ্য হেরিটেবিলিটি of 8 week body weight using intra-class correlation method। আমরা intra-class correlation মেথডের মাধ্যমে এই পপুলেশনের ডাটা থেকে হেরিটেবিলিটি ক্যালকুলেশন করব। দেখো তোমরা হলো স্টুডেন্ট আসো প্রায় অলমোস্ট 121 জন প্রেজেন্ট আসছো। তোমরা হলো প্রথম থেকে 25 জন করে ভাগ হবে যা পাবা, 5টা গ্রুপে ভাগ হও যেহেতু আমাদের 5টা শায়ার আছে। ধরো প্রথম 1 থেকে যারা 25 জনের মধ্যে পড়বা তারা এ নাম্বার কলামের এ নাম্বার যে কলাম আছে এ শায়ারের আন্ডারে যে কলামটা সেই কলামের যে 8টা প্রোজেনি আছে সেই যোগফলটা নিচের রোতে লিখে ফেলবা। এরকম প্রথম 25 জনের পরে পরের 25 জন বি নাম্বার কলামের যোগফলটা লিখে ফেলবা, পরের 25 জন সি নাম্বার কলাম, দেন পরের 25 জন ডি নাম্বার, দেন পরের 25 জন ই নাম্বার বের করে ফেলো। তাহলে আমরা খুব অল্প সময়ে 5টা কলামের ভ্যালুটা জেনে যাব। এবং একজন কিন্তু করবা না, প্রত্যেকটা গ্রুপে কিন্তু একজন করবা না, কারণ ভুল হবে। একজন করলে ভুলটা ধরা যাবে না। 2-3 জনের যদি ভ্যালু একই হয়, মিলে যায়, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের যোগফল ঠিক আছে। বুঝতে পারছো? তোমরা কাজ শুরু করো। আচ্ছা, এ এ কলামের যোগফল কত আসছে বলো তো? 5720 স্যার। 5720। জি স্যার। 5720 5720 আমি লিখে রাখলাম। 5720 বি কলাম স্যার 5321 স্যার। 5321 সি কলাম সি কলাম 5564 ডি কলাম 5260 ই কলাম 5466 5466 এই দুই রকম আসছে। আরেকজন বলো। স্যার 5466 5466 দুইজনের সাথে মিলছে। এখন দেখো আচ্ছা, যার ভুল হয়েছে সে ভুলটা ধরতে পারছো আশা করি। দেখো এই জন্য আমি মোর দেন অন কে বলতে বলছি, কারণ হলো ভুল হয়।
আর এই প্রবলেমগুলায়, এই অঙ্কগুলায় একটা ভ্যালু যদি তোমার কখনো ভুল যোগ হয় তাহলে তোমার টোটাল অঙ্ক ভুল হবে। কোনো এক জায়গায় যোগ বিয়োগ ভুল হইলে মানে টোটাল অঙ্ক ভুল হবে। এই একটা অঙ্কে মিনিমাম 10 মার্কস থাকে, ম্যাক্সিমাম 20 মার্কস থাকে, বুঝতে পারছো? সো এই একটা অঙ্ক করতে তোমার মিনিমাম 30 মিনিটস সময় লাগবে। সেই হিসাবে ধরো যে কত খুবই সহজ অঙ্ক, কিন্তু কি পেশেন্স, খুবই ধৈর্য সহ রেখে আস্তে আস্তে তোমাকে প্রবলেম গুলো সলভ করতে হবে। ক্যালকুলেটরে এলোপাথারি যদি যোগ করতে চাও, হঠাৎ ভুল হয়ে গেলে 30 মিনিটস পরিশ্রম করার পরে তুমি জিরো পাবা, বিগ জিরো। দেখো এখন তোমরা মিলাই নাও যে তোমাদের সাথে যোগফলটা মিলছে নাকি। এই মার্জি, সুরভি মার্জি, তোমার নয়েজিং হচ্ছে খুবই, তুমি মিউট করে রাখো। দেখো আমি যে রেজাল্টটা শো করছি সেটার সাথে তোমাদের ভ্যালুগুলো মিলছে নাকি। 5720 মিলছে, 5321 মিলছে, 5564 মিলছে, 5260, 5466। আমাদের এই কলামদের যোগফলটা বের করে রাখার একটা বেনিফিট আছে, যেটা আমি তোমাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি কোথায় সেই বেনিফিটটা কাজে লাগবে। লেটস মুভ, চলো আমরা সামনের দিকে যাই। দেখো আমরা এখন প্রবলেমটার সলিউশন করব। লেখো সলিউশন। আমরা যে প্রবলেমটা দেখলাম সেটা আমরা এখন সলভ করতে যাচ্ছি। স্টেপ 1 সলিউশন, স্টেপ 1। স্টেপ 1 এ আমরা গ্র্যান্ড টোটাল বের করব। গ্র্যান্ড টোটাল। দেখো গ্র্যান্ড টোটাল ইজ ইকুয়াল টু আমরা y ডট লিখছি। y ডট ইজ ইকুয়াল টু আমরা শিখে আসছি সামেশন i yi। এই এই যে 40টা প্রয়োজনই দেওয়া আছে, এগুলো হলো yi, বুঝতে পারছো? y1 প্লাস y2 প্লাস y3 প্লাস y40, বুঝতে পারছো? সেই 40টা প্রয়োজনীর যোগফল করলে আমাদের গ্র্যান্ড টোটাল বের হয়ে যাবে। এখন ধরো 40টা 2731। বুঝি নাই। হ্যালো স্যার বলছিলাম গ্র্যান্ড টোটাল 27331। হ্যাঁ 27331 আমরা খুব সহজে বের করতে পারবো। দেখো আমরা কিভাবে সেটা প্রবলেম গুলা লিখবো। হ্যাঁ, যে যদি তোমার কাছে এনাফ সময় থাকে যে তুমি আগে প্রবলেম গুলা তাড়াতাড়ি শেষ করছো, এটার জন্য অনেক সময় রাখছো, সেক্ষেত্রে তুমি লিখতে পারো যে একদম 40টা ডাটা 1 বাই 1 লিখে দেন তারপর তুমি যোগফলটা বের করতে পারো, যে 687 প্লাস 691 প্লাস 793, এরকম 40টা ডাটাই লিখলাম। আর যদি দেখো না তোমার হাতে ইউ হ্যাভ ইনসাফিসিয়েন্ট টাইম, পর্যাপ্ত সময় নাই, সেই ক্ষেত্রে তুমি প্রথম 2-3টা ভ্যালু লিখে প্লাস ডট 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 প্লাস সর্বশেষ যে ভ্যালুটা ওই এই টেবিলের চার্টে যে সর্বশেষ ভ্যালুটা দেওয়া আছে 669, এই যে 669 সেই ভ্যালুটা তুমি লিখলা। বোঝা গেল? দেন তুমি গ্র্যান্ড টোটালের যোগফলটা বসাইলা। দেখো এখানে আমরা যে 5টা কলামের যোগফলগুলো বের করে নিছি, আমার কিন্তু তাহলে সেক্ষেত্রে 40টা ভ্যালু আর যোগ করতে হচ্ছে না। ঠিক আছে, আমরা যদি ওই 5টা ভ্যালু যোগ করি তাইলে কিন্তু আমাদের গ্র্যান্ড টোটালটা বের হয়ে যাচ্ছে, তাই নয় কি? জি স্যার। এইটা একটা বেনিফিট আছে, আমরা যদি কলাম ওয়াইজ ডাটাটা আগে যোগ করে রাখি অথবা যখন যেভাবে দরকার আরো এক জায়গা আমাদের সেই যোগফলটা বের করে নিতেই হবে, এই জন্য আমরা আগে থেকে বের করে নেব।
তাহলে আমরা গ্র্যান্ড টোটাল কিভাবে বের করতে হয় শিখলাম। পারবো সবাই? জি স্যার। হ্যাঁ, গ্র্যান্ড টোটালে সবাই দেখো তো 27,331 এই ভ্যালুটা আসছে নাকি? জি স্যার। ওকে, এরপরে আমরা বের করা শিখবো হলো নাম্বার অফ অবজারভেশন। ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু নাম্বার অফ অবজারভেশন। আমাদের কতগুলা ফ্রোজেন ডাটা আছে বলো তো? 40টা। 40টা। তাহলে এন ইজ ইকুয়াল টু আমরা 40 লিখবো। যে নাম্বার অফ অবজারভেশন আমাদের 40টা অবজারভেশন আছে, n is equal to 40। দেন আমরা এখন বের করব হলো কারেকশন টার্ম অর কারেকশন ফ্যাক্টর। কারেকশন টার্ম অথবা কারেকশন ফ্যাক্টর, সেইটার ফর্মুলা আমরা জানি গ্র্যান্ড টোটালকে স্কোয়ার করে ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন। গ্র্যান্ড টোটালকে স্কোয়ার করে সেটাকে আমরা টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করলেই আমরা কারেকশন টার্ম অথবা কারেকশন ফ্যাক্টর পেয়ে যাব। তোমরা আবার সিটি ইজ ইকুয়াল টু ক্লাস টেস্ট লেখো না। আমাদের সময় অবশ্য ক্লাস টেস্টের আমরা এরকম কোন অ্যাব্রিভিয়েশন ব্যবহার করতাম না। তোমরা এই জেনারেশনে তোমরা জানি সিটি ইজ ইকুয়াল টু ক্লাস টেস্ট লেখো, ঠিক না? কারণ আমরা এখন দেখো যে অনেক কিছুই আর বিস্তারিত লিখতে চাই না, সব সংক্ষেপে লিখতে চাই। টিএনএক্স তোমরা থ্যাংক ইউ লেখো, পারো অনেক অনেক কিছুই অ্যাব্রিভিয়েশন ফর্মে নিয়ে আসছো। প্লিজ লেখো পিএলজেড। আরো ইংলিশে অনেক সহজভাবে ছোট করাও যায়, সেটা অনেক ইন্টারন্যাশনালিও অ্যাকসেপ্টেড আছে অনেক কিছু, তোমরা জানো। তাহলে আমাদের কারেকশন টার্ম কত বের হয়েছে বলো তো? 1,86,74,589.03। 1,86,86,74,589 পয়েন্ট 03 এইটার সাথে তোমরা সবাই একমত? জি স্যার। জি স্যার। তাহলে এই ভ্যালুটা আসছে নাকি দেখো, 1,86,74,589.025। জি স্যার। ঠিক আছে, সবাই ধরতে পারতেছো? দেখো আমি কিন্তু এই জিনিসটা ফিজিক্যালি ক্লাস হইলে ধরো খুবই অ্যাট্রাকটিভ ওয়েতে পড়ানো যেত। আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না তোমরা কি করতেছো। হ্যাঁ, তোমরা সবাই আমার কাছে আনছি, আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই আমার সাথে আসো এবং আমি যে ট্র্যাকে আছি তোমরা সেই ট্র্যাকেই আসো। এই জন্য প্রবলেম গুলা কিন্তু আমি খুবই এমফাসাইসিস দিয়ে এইগুলা তৈরি করছি যেন তোমরা বুঝতে পারো। বোঝা যাচ্ছে? তাইলে খুবই সহজ অঙ্ক, মানে ক্যালকুলেশন সো মাচ ইজি, বাট it's a lengthy calculation and takes too much time and keep highly patience, and finally you will get a exact result if you maintain all kinds of condition. দেখো এরপরে আমরা বের করব স্টেপ 2। স্টেপ 2, টোটাল সাম অফ স্কয়ার। টোটাল সাম অফ স্কয়ার সেটাকে আমরা টি সাবস্ক্রিপ্ট এস এস লিখি। আমরা এস এস ইজ ইকুয়াল টু আগে শিখছি সাম অফ স্কয়ার। টোটাল সাম অফ স্কয়ার কে আমরা টি সাবস্ক্রিপ্ট এস এস দ্বারা ইন্ডিকেট করি। টোটাল সাম অফ স্কয়ার, সেটা ফর্মুলা ইজ ইকুয়াল টু আমরা লিখি যে সামেশন yi অবজারভেশনের স্কয়ার মাইনাস সিটি। এই প্রত্যেকটা যে অবজারভেশন আছে প্রত্যেকটা অবজারভেশনকে স্কয়ার করে যোগ করে সেইটা থেকে যদি আমরা কারেকশন টার্ম অথবা কারেকশন ফ্যাক্টর
মাইনাস করি, সেই ক্ষেত্রে আমাদের টোটাল সাম অফ স্কয়ার ক্যালকুলেশন বের হবে। এটা কি পারা যাবে? যাবে জি স্যার। স্যার। তাহলে তোমরা বের করে ফেলো টোটাল সাম অফ স্কয়ার, প্রত্যেকটা ভ্যালুর স্কয়ার করবা। দেন যেমন 687 স্কয়ার প্লাস 691 স্কয়ার প্লাস 793 স্কয়ার প্লাস 675 স্কয়ার প্লাস ডট ডট ডট, তোমরা ক্যালকুলেশনে লেখো কিন্তু খাতায় লিখবা ডট 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 প্লাস 690 স্কয়ার মাইনাস সিটি। বুঝতে পারছো? দেন তুমি ক্যালকুলেটরে সবই স্কয়ার করে তুলাও। দেখো এই যে এতগুলা তোলার সময় ক্যালকুলেটরে কিন্তু কোনো মিস টাইপিং হলেই কিন্তু তোমার অঙ্ক শেষ। ক্লাসে কিন্তু ভুল গেলে আমি ধরাই দিচ্ছি, ফ্রেন্ডরা ধরাই দিচ্ছে, পরীক্ষার হলে কিন্তু ভুল গেলে কেউ ধরায় দেবে না। সো আস্তে ক্যালকুলেশন টাইপ করো ক্যালকুলেটর, কিন্তু ভুল যেন না হয়। এই অঙ্কগুলো এমন খুবই সহজ দেখে মনে হয়, কিন্তু তুমি যদি না করো তাহলে তুমি ডেফিনেটলি ভুল করবে। পরীক্ষায় যদি দেখে আসো ও এভাবে করতে হয় তাহলে আমি পারবো, তুমি পারবা না। যদি তুমি নিজে দুই একটা প্রবলেম সলভ করো এ টু জেড, দেন তুমি পরীক্ষার হলে পারবা। বের করা হলে আমাকে বলো যে টোটাল সাম অফ স্কয়ার কত বের হয়েছে।
একটাই ক্লাস নিচ্ছি ক্লাস নিচ্ছি সময় বেশি নিচ্ছ, তাড়াতাড়ি শেষ করো। স্যার 18 মিলিয়ন 18 মিলিয়ন 773,473.03 18 মিলিয়ন 773,000 773,000 473.01 473.01। এটার সাথে আরো কেউ একমত আছো না, না দ্বিমত পোষণ করছো? তুমি কি সিটি মাইনাস করে একদম টোটাল সাম অফ স্কয়ারের ভ্যালুটা বললা? না 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 স্যার, মাইনাস করে নেই। আচ্ছা মাইনাস করো তাহলে। স্যার 98,883.98 98,883.98। ওর সাথে সবাই একমত? জি স্যার। জি স্যার। 98,883.98, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, দেখো যারা শুধু কাজ না করে জি স্যার বলবা, ক্যালকুলেশন না করে, তারা কিন্তু লুজার হবে। কারণ এই কোর্সে কিন্তু তোমাদের বড় ভাইদের অবস্থা দেখবা, সবচেয়ে বেশি এ প্লাস পায় আর সবচেয়ে বেশি ফেল করে। যারা ম্যাথ গুলো পারবা তারা এ প্লাস পাবা, যারা ম্যাথ গুলো পারবা না ফেল করবা। বুঝতে পারছো? দেখো এরপরে যেটা আমরা 3 নাম্বার স্টেপ করব, 3 নাম্বার স্টেপ 3, সাম অফ স্কয়ার ডিউ টু শায়ার। সাম অফ স্কয়ার ডিউ টু শায়ার। অথবা এটাকে অনেক বইতে দেখবা যে বিটুইন শায়ার লেখা আছে। আমরা বিটুইন শায়ার আর হলো উইথিন, বিটুইন শায়ার আর প্রোজেনি উইথিন শায়ার, এই দুই ধরনের ভেরিয়েন্স ক্যালকুলেশন করে থাকি। সেই বিটুইন শায়ারকে আমরা সাম অফ শায়ার, সাম অফ স্কয়ার ডিউ টু শায়ারও বলতে পারি, অথবা বিটুইন শায়ারও লিখতে পারো। তোমরা সাম অফ স্কয়ার ডিউ টু শায়ারই লেখো। স্যার আমরা বিটুইন কেন লিখি? বিটুইন মানে অনেকগুলো শায়ার আছে না, সেটা অনেকগুলো শায়ারের মধ্যে থেকে বের করতেছে। সেটার আমরা যে ফর্মুলা দেখি, দেখো সাম শায়ার টোটাল, শায়ার টোটালকে স্কয়ার করে এখানে দেখো স্মল এন আই দ্বারা আমরা ভাগ করছি। লব এবং হরের বিষয়টা খেয়াল করো, যে শায়ার টোটাল, প্রত্যেকটা শায়ারের আন্ডারে যে টোটাল আছে
সেই শায়ার টোটালকে আমরা স্কোয়ার করব, দেন ডিভাইডেড বাই এনআই, ক্যাপিটাল স্মল এনআই। এনআই মিনস হলো প্রত্যেকটা শায়ারের আন্ডারে যে অবজারভেশন গুলো আছে। তোমরা কিন্তু এখানে সাইড নোট দিয়ে লিখে রাখো যে এনআই মিনস নাম্বার অফ অবজারভেশন অফ ইচ শায়ার, প্রত্যেকটা শায়ারের আন্ডারে যে অবজারভেশন আছে। যেহেতু সামেশন দেওয়া আছে সামনে, আমরা প্রত্যেকটা শায়ার টোটাল বের করে তাকে স্কোয়ার করে দেন প্রত্যেকটা শায়ারের আন্ডারে যতগুলো অবজারভেশন আছে তাকে ভাগ করে প্লাস সেকেন্ড শায়ার 2 নাম্বার শায়ারের যে যোগফলগুলো ছিল সেটাকে স্কোয়ার করব, দেন 2 নাম্বার শায়ারের আন্ডারে যতগুলো অবজারভেশন ছিল আমরা এইভাবে লিখবো। দেন আমরা সেটা থেকে যদি কারেকশন টার্মটা বাদ দেই তাহলে সাম অফ স্কোয়ার ডিউ টু শায়ার ক্যালকুলেশন হবে। দেখো এইভাবে, বুঝতে পারলা? যেহেতু আমার এখানে শায়ার টোটাল আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে, এই জন্য আমরা দেখো আমরা যখন প্রথম ডাটাটা দিছিলাম ওখানে কিন্তু আমরা শায়ার টোটালটা বের করে রাখছিলাম। এই দুইটা জায়গায় আমাদের বেনিফিট পাওয়া যাবে যদি আমরা আগে কলাম ওয়াইজ যোগ করে রেখে দেই, অথবা যদি ডাটা রো ওয়াইজ রিপ্রেজেন্ট থাকতো তাহলে আমরা রো ওয়াইজ যোগ করতাম। বোঝা গেল? জি স্যার। দেখো এখানে প্রত্যেকটা শায়ারের আন্ডারে ইকুয়াল নাম্বার অফ অবজারভেশন আছে না আনইকুয়াল নাম্বার অফ অবজারভেশন আছে? ইকুয়াল নাম্বার অফ অবজারভেশন। ইকুয়াল নাম্বার অফ অবজারভেশন। সো তুমি কিন্তু ইচ্ছা করলে ধরো 5720 স্কোয়ার প্লাস 5321 স্কোয়ার প্লাস দিয়ে সরাসরি কিন্তু তুমি 8 দ্বারা ভাগ দিতে পারতা না? জি স্যার। এটাও কিন্তু তুমি করতে পারো যদি ইকুয়াল নাম্বার অফ অবজারভেশন হয়। আর যদি আনইকুয়াল নাম্বার অফ অবজারভেশন হতো, ধরো প্রথম শায়ারের আন্ডারে ছিল 8টা অবজারভেশন, দ্বিতীয় শায়ারের আন্ডারে আছে 6টা প্রোজেনি, তৃতীয় শায়ারের আন্ডারে আছে 9টা প্রোজেনি, তখন তোমাকে এইভাবেই লিখতে হবে। আর যদি ইকুয়াল নাম্বার অফ অবজারভেশন পার শায়ার থাকে তাহলে তুমি সরাসরি টান দিয়েও লিখতে পারো, তোমার ইচ্ছা, তুমি যে কোনো ভাবে রিপ্রেজেন্ট করতে পারো। বোঝা গেল? জি স্যার। ওকে, তাহলে সাম অফ স্কোয়ার ডিউ টু শায়ার কত ভ্যালু আসলো আমাকে একটু বলো। 17197.5 একবারে সিটি মাইনাস করে বলবা। হ্যাঁ জি স্যার, ওইটা মাইনাস। হ্যাঁ, মাইনাস করে কত আসছে? 17197.595 17197.595। ঠিক আছে, বাকি সবার সাথে? জি স্যার। স্যার আমরা তো অনেকে লাইনেই নাই, ঠিক করে অঠিক বলবো কেমনে নাকি স্যার? দেখো আসলে ক্যালকুলেশনটা এমন 17196.98। আমরা কি এটাকে কিন্তু 17197 লিখতে পারি নাকি? জি স্যার। তোমরা এই ভ্যালু যদি এরকম আসে 97 লিখতে পারো, অথবা যেমন আছে তেমনও রেখে দিতে পারো, অ্যাজ ইওর উইশ। এর পরের যেটা স্টেপ, দেখো এটা স্টেপ 4 হবে, বুঝতে পারছো? স্টেপ 3 লেখা আছে তো স্টেপ 4 হবে। স্টেপ 4 আমি কারেকশন করে দিচ্ছি। স্টেপ 4 দেখো, স্টেপ 4 এ আমরা বের করব সাম অফ স্কোয়ার ডিউ টু প্রোজেনি, অথবা অনেক সময় এটাকে ইরোর সাম অফ স্কোয়ার বলে। সাম অফ স্কোয়ার
ডিউ টু প্রোজেনি অথবা ইরোর সাম অফ স্কোয়ার, অথবা অনেক বইতে লেখা থাকবে যে প্রোজেনি উইথিন শায়ার। আর কি আমরা বিটুইন শায়ার বের করছি, এখন প্রোজেনি উইথিন শায়ার। এই উইথিন দেখে আমরা ডাব্লিউ ব্যবহার করি। সাম অফ স্কোয়ার ডিউ টু প্রোজেনি অথবা এরর, সেটাকে আমরা ডাব্লিউ সাম অফ স্কোয়ার লিখি এসএস। সেইটার ফর্মুলা হলো টোটাল সাম অফ স্কোয়ার মাইনাস সাম অফ স্কোয়ার ডিউ টু শায়ার। খুবই সহজ। দেখো কোনো ক্যালকুলেশনই কিন্তু জটিল না, শুধু তোমাদের স্টেপ মনে রাখতে হবে আর স্টেপ ওয়াইজ ফর্মুলাটা মনে রাখতে হবে। এখন টোটাল সাম অফ স্কোয়ার তোমাদের বের করা আছে? জি স্যার। সাম অফ স্কোয়ার ডিউ টু শায়ার, জি স্যার। তাহলে দুইটা মাইনাস করলে আমরা সাম অফ স্কোয়ার ডিউ টু প্রোজেনি অথবা এরর অথবা প্রোজেনি উইথিন শায়ার আমরা বের করতে পারবো। কত আসছে বলো তো? স্যার 81,686.36। 81,686.36। অথবা এটাকে আমরা ধরো তুমি ওইটা ভ্যালুটাও রাখতে পারো, অথবা তুমি 87 লিখতে পারো। বুঝতে পারছো? অ্যাজ ইওর উইশ। তাহলে জি, স্যার। দেখো সাম অফ স্কোয়ার ডিউ টু শায়ার অথবা প্রোজেনি উইথিন শায়ার আমরা লিখলাম, বের করলাম হলো 81,687 or 86 দশমিক সামথিং। এরপর আমরা ক্যালকুলেশন করব অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স অ্যানোভা টেবিল। অ্যানোভা মিন্স অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স। আমরা মোটামুটি বের করে ফেলছি অ্যানোভা টেবিলের, এখন আর কিছু বের করতে হবে। দেখো অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স টেবিল, তোমরা এই টেবিলটা 3টা 4টা 5টা কলাম করো আর 2টা রো করো। 5টা কলাম 2টা রো। টেবিলের ভ্যালুটা তোলো আর আমরা তুলতে থাকবো আর আমি তোমাদের বোঝাচ্ছি। তোমাদের পরের ক্লাসের কি কোনো মেসেজ আসলো? ক্লাস রিপ্রেজেন্টেটিভরা রেসপন্স করো, পরের ক্লাসের কি কোনো মেসেজ আসলো তোমাদের? আমরা জেনে জানাচ্ছি স্যার, মানে প্রভুর আরেকজন আছে তো স্যার, ওর জানার কথা। ও কি ক্লাসে নাই আজকের ক্লাসে? স্যার ও গ্রামে গেছে তো স্যার, একটু নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, মধুমা সবাই গ্রামে যাও, আম খাও। তোমাদের বন্ধু তালাত মাহমুদ আছে, তোমাদের ক্লাসমেটই, ওর সাথে আমিও কন্টাক্ট করছি, তোমরাও কন্টাক্ট করো, তোমরা বন্ধু মানুষ, দেখো তোমাদের কোনোভাবে হেল্প করতে পারে নাকি। দেখো অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স টেবিল, আমরা সোর্স অফ ভ্যারিয়েশন, ডিগ্রিজ অফ ফ্রিডম, সাম অফ স্কোয়ার, মিন স্কোয়ার এন্ড এস্টিমেটেড মিন স্কোয়ার, এইগুলো আমরা ক্যালকুলেশন করব। দেখো সোর্স অফ ভ্যারিয়েশন, আমার এখানে সোর্স ছিল ডাটার শায়ার এবং প্রোজেনি। বুঝতে পারছো? এটা হলো সোর্স অফ ভেরিয়েশন। কোন ডাটাতে দেখবা 3 ধরনের ভেরিয়েশন আছে। দেখো এই যে আমাদের ডাটা, সেখানে কোথাও কি ড্যামের আইডি বলা আছে নাকি? ড্যাম না স্যার। ড্যাম কিন্তু দেখো আমাদের এখানে বলা নাই, কিন্তু বলছে যে
সায়ার প্রোজেনি গুলো কি ড্যাম ছাড়া আসছে? না স্যার। ড্যাম হয়ে কিন্তু আসছে, কিন্তু ড্যামের আইডি গুলো আমাদের উজ্জ্বল আছে, বলা নাই এখানে। এই জন্য আমাদের সোর্স অফ ভেরিয়েশন যা দেওয়া আছে শুধু তাই, সায়ার এবং প্রোজেনি। যদি ড্যাম উল্লেখ থাকতো তাহলে আমরা ড্যামেরও বের করতাম। পরের প্রবলেম গুলাই দেখবা যেখানে সোর্স অফ ভেরিয়েশন মোর দেন 2 3 আছে। হ্যাঁ, দেখো সোর্স অফ ভেরিয়েশন আমরা বিটুইন সায়ার, বিটুইন সায়ার এর ডিগ্রিজ অফ ফ্রিডম কিভাবে বের করতে হয়? আমরা জানি ডিগ্রিজ অফ ফ্রিডম ইজ ইকুয়াল টু n মাইনাস 1, যেটা কমন ফর্মুলা। সেটা এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম সায়ার মাইনাস 1, আমরা s মাইনাস 1 লিখব। এখানে সায়ার কতগুলো আছে? 5টা। 5টা। সেক্ষেত্রে আমরা লিখবো হলো 5 মাইনাস 1। তাহলে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কত বের হইলো? 4। 4। আর সাম অফ স্কয়ার ডিউ টু সায়ার, অথবা আমি বলছিলাম যে বিটুইন সায়ার, সেটার সাম অফ স্কয়ার কত বের হইছে? 17,196 দশমিক সামথিং, ঠিক তাই না? জি স্যার। হ্যাঁ, এইটার আমরা মিন স্কয়ার কিভাবে বের করব? আমরা যে সাম অফ স্কয়ার বিটুইন সায়ার সাম অফ স্কয়ার কে আমরা যদি তার রেসপেক্টেড ডিগ্রিজ অফ ফ্রিডম দ্বারা ভাগ করি, তাহলে আমরা মিন স্কয়ার ক্যালকুলেশন করতে পারবো। এটা কিন্তু মনে রেখো যে সাম অফ স্কয়ার কে যে সোর্স অফ ভেরিয়েশন, সেই সোর্স অফ ভেরিয়েশন কে যদি আমরা তার রেসপেক্টেড ডিগ্রিজ অফ ফ্রিডম দ্বারা ভাগ করি, তাহলে তার মিন স্কয়ার বের হবে। বোঝা গেল? তাহলে সায়ার সাম অফ স্কয়ার কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে আমরা মিন স্কয়ার ক্যালকুলেশন করতে পারবো। এর পরের কলামে যেটা দেওয়া আছে দেখো, যে এস্টিমেটেড মিন স্কয়ার, সেটাতে আমরা ফর্মুলা লিখে রাখছি যে সিগমা স্কয়ার ডাব্লিউ ভেরিয়েন্স ডিউ টু প্রোজেনি প্লাস কে and sigma square s variance due to সায়ার। আমরা এটা পরে শিখব, এই কলামটা আমরা পরে ক্যালকুলেট করব। এর পরের স্টেপগুলো করলে আমাদের এই কলামটা অটোমেটিক ক্যালকুলেটেড হয়ে যাবে, তখন তুমি এখানে ভ্যালুটা বসাই দিলেই হবে। দেখো, আমরা যদি পরের সোর্স অফ ভেরিয়েশন করি যে প্রোজেনি গুলা কই থেকে আসছে? সায়ার থেকে আসছে। তাহলে প্রোজেনি উইথিন সায়ার, প্রোজেনি উইথিন সায়ার, সেক্ষেত্রে আমরা দেখো প্রোজেনি উইথিন সায়ার কতগুলা প্রোজেনি আছে? n ইজ ইকুয়াল টু আমরা জানি টোটাল নাম্বার অফ প্রোজেনি বা অবজারভেশন। সেখানে আমরা যদি সায়ারটা মাইনাস করি, প্রোজেনি উইথিন সায়ার, এই জন্য আমরা n মাইনাস s লিখবো। তাহলে আমাদের টোটাল প্রোজেনি কতগুলা ছিল? 40টা। 40টা। তাহলে আমরা n মাইনাস 40 মাইনাস 5 লিখতে পারবো। বোঝা গেল? এইটা আরেক ভাবে বের করা যায়, ডিগ্রিজ অফ ফ্রিডম ফর প্রোজেনি উইথিন সায়ার n n এভাবেও লেখা যায় যে n, তোমরা এটা আলাদা সাইড নোট দিয়ে লিখতে পারো। এটা যদি আমি দেখাই,
দেখো তোমরা এভাবে বের করতে পারো প্রোজেনি উইথিন শায়ার ডিগ্রিজ অফ ফ্রিডম, সেক্ষেত্রে ডি এর যদি লেখো হোয়াইট বোর্ড দেখা যায়? জি স্যার যায়। জি স্যার। যে n মাল্টিপ্লাই m মাইনাস 1, সেক্ষেত্রে n ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস আর m ইজ ইকুয়াল টু নাম্বার অফ মেজারমেন্টস পার ইন্ডিভিজুয়াল। সেক্ষেত্রে n ইজ ইকাল টু নাম্বার অফ ইন্ডিভিজুয়াল। কতগুলো শেয়ার আছে? 5টা। 5টা, 5। আর m হলো যে নাম্বার অফ মেজারমেন্টস পার ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা শেয়ারের আন্ডারে কতগুলো করে মেজারমেন্ট আছে বা প্রোজেনি আছে? 8টা। 8টা। তাহলে আমরা এখানে 5 লিখবো, 5:8 minus 1, দ্যাট মিন্স 7। তাহলে 5 7টা কত হলো? 35। 35। তোমরা এইভাবেও ক্যালকুলেট করতে পারো, বাট আমি যেটা প্রথমে দেখাইছি আমার মনে হয় ওইটাই সহজ। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি স্যার। এখন তোমরা যে কোনো ভাবে ক্যালকুলেশন করে নিতে পারো। যে আমার মনে হয় n মাইনাস s লিখবা, এইটাই তোমরা সহজে ক্যালকুলেট করতে পারবা। আমরা প্রোজেনি উইথিন শায়ার অথবা সাম অফ স্কয়ার ডিউ টু প্রোজেনি, তার সাম অফ স্কয়ার আমরা অলরেডি বের করে রাখছি 81,687 or 86 দশমিক সামথিং। সেটার যদি আমরা সেই সাম অফ স্কয়ার কে যদি আমরা রেসপেক্টেড ডিগ্রিজ অফ ফ্রিডম দ্বারা ভাগ করি, দ্যাট মিন্স 35, সেই ক্ষেত্রে তুমি মিন স্কয়ার ক্যালকুলেশন করতে পারবা না? এইটার এস্টিমেটেড মিন স্কয়ার, আমরা এই মিন স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সিগমা স্কয়ার ডাব্লিউ। বুঝতে পারছো? সিগমা স্কয়ার ডাব্লিউ। দেখো আমি তোমাদের চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সের জন্য ফর্ম দিয়ে দিছি, তোমরা রেসপন্স পাঠাও। হ্যাঁ, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কারো যদি কোনো ইনকোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো।